রেনা কর্মকারকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে আজকে মালঞ্চ বুক সেন্টার, পশ্চিম জিন্দাবাজার, জল্লারপাড়ে রাজা মেনশনের দ্বিতীয় অবস্থিত। মালঞ্চ বুক সেন্টারের স্বত্বাধিকারী অধ্যাপক আব্দুল লতিফকে কৃতজ্ঞতা জানাচ্ছি। অনুষ্ঠানটি পরিকল্পনায় আছে শেখ নুরুল ইসলাম। প্রিয় দর্শক, আমরা প্রতিদিনই 3টি পত্রিকা নিয়ে তার শিরোনাম পড়ে শোনাই। আজকেও তেমনি 3টি পত্রিকা এসছে। একটি জাতীয় পত্রিকা, দৈনিক ইত্তেফাক, সিলেটের স্থানীয় দৈনিক শ্যামল সিলেট, সুরমা মিল। 3টি পত্রিকারই আমরা খবর শিরোনাম পড়বো এবং আপনি অর্থাৎ আজকে অতিথিকে নিয়ে আমরা বিশ্লেষণ শুনবো ইনশাল্লাহ। প্রথমে হাতে নিচ্ছি আজকের দৈনিক ইত্তেফাক। পড়ার আগে দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ সোমবার 24 নভেম্বর 2025, 9 অগ্রহায়ণ 1332 বঙ্গাব্দ, 2 জমদিউসানি 1447 হিজরি। জাতীয় পত্রিকা ইত্তেফাকে প্রথম যে শিরোনামটি পড়ে শোনাচ্ছি, সরবরাহ বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়ে সারের দাম 83% বাড়ল। বিসিআইসি কে ভর্তুকি দিবে সরকার, কৃষিতে সারের দাম বাড়বে না। বাড়তি 7 কার্গো এলএনজি সার কারখানার সরবরাহের লক্ষ্য পেট্রোবাংলার। সুখবর বাংলাদেশের জন্য, 25 বছরে এসে 25তম জয় পেল বাংলাদেশ। টেস্ট ক্রিকেটের রজত জয়ন্তীর মাস এটি। 25 বছরে পা দিয়েছে দেশের টেস্ট ক্রিকেট। অন্যান্য খবর আরো, পুরনো হাইকোর্টের মেজর সিনহা হত্যাকাণ্ড সুদূর প্রসারী ষড়যন্ত্রের ফসল। হাইকোর্ট বলেছে মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ড ছিল সুদূর প্রসারী ষড়যন্ত্রের ফসল। এক মঞ্চে বিএনপি জামাত এনসিপির শীর্ষ নেতারা, নাই পরায়ণতাই হবে বিএনপির রাষ্ট্র পরিচালনার মূলমন্ত্র, তারেক রহমান। মন গড়া মতবাদে সমাজে শান্তি ও সম্মান আসবে না, জামাত আমির। আমরা কারো দালালি নয়, নিজের পায়ে দেশ গর্ব নাহিদ। 3 দলের 3 নেতার 3 বক্তব্য এখানে আছে। অন্যান্য আরো খবর, রাজুকের শনাক্তকৃত অতি ঝুঁকিপূর্ণ ভবন 2 বছরেও 229টি ভবন নিয়ে ব্যবস্থা নেই। ভূকম্পের পর উদ্ভূত পরিস্থিতি, স্যার সলিমুল্লাহ ও ঢাকা মেডিকেল কলেজের ছুটি ঘোষণা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বন্ধ ঘোষণা, হল ছেড়েছেন ঢাবির শিক্ষার্থীরা। শিল্পী আবুল সরকারের মুক্তি ও শাস্তির দাবিতে পাল্টাপাল্টি বিক্ষোভ। আরো খবর, প্রথম পৃষ্ঠার খবর শিরোনাম আমরা পড়ে শুনেছি, শেষ পৃষ্ঠার খবর শিরোনাম পড়ে শোনাবো। শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের ফের চিঠি দেওয়া হয়েছে পররাষ্ট্র উপদেষ্টা। ডেঙ্গুতে একদিনে 8 জনের মৃত্যু, আক্রান্ত 778। চট্টগ্রাম বন্দরে লিজ দেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই, ডক্টর রেদওয়ান আহমেদ। প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে। চট্টগ্রামে জামাত নেতার বক্তব্যে বিরূপ প্রতিক্রিয়া, খতিয়ে দেখবে ইসি। উদ্ধত্তমূলক কথা যেটা আসছে সেটা পত্রিকায়, সেটা ফেসবুকে কয়েকদিন লেখালেখি হয়েছে, বিভিন্ন নেতারা বিশ্লেষণ করেছেন এটা। আসলে কথাগুলো একজন রাজনীতিদের বসেন, একটা রাজনীতি, তার মুখে এটা মানায়নি বলেই কিন্তু কথাটা খবরে এসছে, আবার পত্রিকায় এসছে। জেলেনস্কিকে নিজের মতো লড়াইয়ে পরামর্শ ট্রাম্পের। জেনেভায় বৈঠকে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও ইউক্রেনের প্রতিনিধিরা। এবি পার্টি ও এনসিপির জোট কয়েকদিনের মধ্যেই মঞ্জুর। শতবর্ষে পুরনো ঝুঁকিপূর্ণ ভবনে হাজারো রোগীর চিকিৎসা, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। 2016 সালে পাঠ্য বইয়ে আরো পরিবর্তন, আলোচিত রাতের ভোট যুক্ত হচ্ছে 7 মার্চের ভাষণ বাদ। রাজনৈতিক ভাবেই কিন্তু এগুলো সবসময় হয়ে থাকে, এবারও একটু আরো অন্যভাবে 7 মার্চের মতো বাংলাদেশের স্বাধীনতাকে নিয়েই যেটা ভাষণটা দেওয়া হচ্ছে সেটা বাদ পড়ে যাচ্ছে। আমরা আশা করব জাতিকে এই বিভক্ত না করে এই জিনিসগুলো পুনর্বিবেচন করা হোক বলে আমাদের দাবি থাকবে, দেশবাসীর দাবি থাকবে এটা। চট্টগ্রাম বন্দরে টার্মিনাল বিদেশের কাছে হস্তান্তর ইস্যুতে শ্রমিক সংগঠনের একাত্মতা। ব্যক্তি হিসাবে সবচেয়ে বেশি অপরাধের সঙ্গে জড়িত জিয়াউল আহসান, চিফ প্রসিকিউটর। নির্বাচনের খবর, হারানো দুর্গ পুনরুদ্ধার চাই বিএনপি, চ্যালেঞ্জ জামাত। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বগুড়ার চিত্র, ছবি সহ প্রতিবেদনটি আসছে। 2 শীর্ষ নেতা
দুই শীর্ষ নেতা প্রার্থী হওয়ায় উজ্জীবিত বিএনপি কর্মকর্তা বেগম খালেদা জিয়া ও তারেক রহমান বগুড়া 6 এবং 7-এ মা এবং ছেলে দুইজনের ছবি সহ খবরটি আসছি আজকের অতিথির কাছে খবর বিশ্লেষণের জন্য। প্রথমেই দেশের একটি খবর, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এটা। সরবরাহ বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়ে সারের দাম 83% বাড়ানো। আসলে কৃষকদের সারই হচ্ছে একটা মূল উপকরণ কৃষিকাজের জন্য, সেখানে 83% ধন্যবাদ আপনাকে। আসলে আমরা দেশটাই হচ্ছে আমাদের কৃষি প্রধান দেশ, এটা আমরা ছোটবেলা থেকেও পড়ে আসছি, জেনে আসছি, এবং যেটা বাস্তবে সেটা কৃষি প্রধান দেশ। এখানে যে কোনো জিনিসের দাম বাড়ে কিন্তু আর কমে না। এই জিনিসটা আমরা প্রতিটা ক্ষেত্রে, শুধুমাত্র সারে বা কৃষিতে বা কোনো মানে আপনি ভাড়া, যানবাহনের ভাড়া, তেলের দাম, গ্যাসের দাম বাড়ালে যানবাহনের ভাড়া বেড়ে যায়, সেখানে যখন কমে যায় আবার কমে না। কিন্তু এখানে যে সরবরাহ প্রতিশ্রুতি দিয়ে পত্রিকার খবর অনুযায়ী দেখা গেছে যে আগে সার উৎপাদনে গ্যাসের দাম প্রায় 83% বাড়িয়েছে। এটা এনার্জি রেগুলেটরি কমিশন আগামী ডিসেম্বর থেকে আসলে একসাথে একটা বিরাট ব্যবধানটা এমন, প্রতি ঘনমিটার গ্যাস বর্তমান দাম হচ্ছে 16 টাকা, এর পরিবর্তে করেছে 29 টাকা 25 পয়সায় কিনতে হবে সার কারখানাগুলোতে। আর তারা বলেছে পত্রিকার খবর অনুযায়ী যে তারা বলেছে যে সময়টা বেশি দেবে, গ্যাস সরবরাহটা বেশি সময় নিয়ে করবে, তার জন্য এটা প্রভাব পড়বে না। এখন আমরা জানি না প্রভাব যা সাধারণ মানুষের ওখানে পড়বে কিনা, তবে সাধারণত আমরা বিগত দিনে যা দেখে এসেছি সাধারণ মানুষের পড়বে স্বাভাবিকভাবে। কৃষি পণ্যের দাম বাড়বে 83% যদি বাড়ে, মানে কি তার কি প্রায় যা ছিল ডবল দ্বিগুণ হয়ে যাবে। উৎপাদন খরচ যদি বেড়ে যায় নিশ্চয়ই তো আবার বিপণন খরচটাও বেড়ে যাবে, এবং এটার প্রতিক্রিয়া সমাজে আসবে, মানুষের কাছে আসবে, ক্রয়ের জায়গাটাও বেড়ে যাবে, দামটা বেড়ে যাবে। সুতরাং আমরা জানি না যে যদিও প্রতিশ্রুতি দিয়েছে, প্রতিশ্রুতিতে কতটা থাকে, এবং এটা বলতে এবং প্রায় দ্বিগুণ, 16 টাকা থেকে 29 টাকা 25 পয়সা, দ্বিগুণের কাছাকাছি। এখানে যে কৃষক পর্যায়ে যে পড়বে না বলে আমরা জানিয়েছি যে রেগুলেটরি কমিশন যে বিইআরসি যে জানিয়েছে যে এটা কৃষক পর্যায়ে এটা কোনো প্রভাব পড়বে না। কিন্তু আমরা বিগত দিনের যে দেখে আসছি, বিগত দিনের ইতিহাস বলে সবসময় প্রভাব পড়ে আসছে, এবং পড়াটাই স্বাভাবিক। তো আমরা আশা করবো যে এই দামটা যাতে না বাড়ে, বাড়বে, কিছু তো বাড়বে, যেহেতু উৎপাদন বাড়ছে, চাষের দাম বাড়ছে, দাম বাড়বে, কিন্তু এইভাবে বাড়ানো এবং এটার জন্য আমাদের জনগণের মানে কৃষকের পর্যায়ে না পড়ে এবং জনগণের পর্যায়ে না যায়, এই দামটা বৃদ্ধি না হয়ে যায়। সারা পত্রিকা বুড়ি কিছুদিন আগে যে ঢাকায় ভূমিকম্প হয়ে গেল, সেটার উপর যখনই কিছু একটা হয় তখন এটার উপর একটা মানে এটা এমন যে ভূমিকম্পে নাড়া দেয় আর আমাদেরও মনে হয় চেতনায় নাড়া দেয়। হ্যাঁ, এই যে চেতনাটা যদি আমাদের সবসময় চেতনা, কারণ আমরা তো মানুষ, আমাদের চেতনাবোধ সবসময় থাকতে হবে। একটা মানুষের মধ্যে যখন চেতনাবোধ যুক্ত হয় তখন সেই মানুষটা জীবিত বা মৃত্যুর মধ্যে কোনো পার্থক্য থাকে না, আমার কাছে মনে হয়। সুতরাং যখনই একটা ভূমিকম্পে নাড়া দিই বা কিছুতে নাড়া দেয় আমরাও নড়ে উঠি। আমরা আশা করবো এই যে দেখেন 2 বছরে 229টি ভবন নিয়ে ব্যবস্থা নেই, এই রাজুকে কিন্তু ঝুঁকিপূর্ণ না, এখানে উল্লেখ করা হচ্ছে অতি ঝুঁকিপূর্ণ। এই 2 বছরে কেন 229টি ভবনের ব্যবস্থা নেওয়া হয় না? কিংবা এখন তো আরো অনেক কিছু ঝুঁকিপূর্ণ আরো বেড়ে গেছে এই এত বছরে, হ্যাঁ, সেই কয় বছরে, সেখানে সেটাও তো দেখতে হবে, সেটাও তো দেখা হয় না, সেই কেন 2 বছর সেটা নেই। অতি ঝুঁকিপূর্ণ গুলোকে বাছাই করে খুব তাড়াতাড়ি এবং এটা শুধুমাত্র জমির ঝুঁকিপূর্ণ গুলো যদি সরকার সংস্কার করার সুযোগ দেয় তাহলে সংস্কার করেও তারা করতে পারে। ঝুঁকিপূর্ণ কখনোই রাখা ঠিক না। শনাক্ত এখানে একটা আমাদের কিন্তু জনগণের সচেতনতা নেই, আমাদের যে সুযোগ দেবে যে সংস্কারের, যখন শনাক্ত করেছে তখনই তো সংস্কারের একটা সুযোগ আছে। এটা আমাদেরও তো জনগণেরও তো একটু সচেতন হওয়া দরকার ছিল যে আমাদের যে এটা ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিপূর্ণ শনাক্ত হয়েছে, কেন আমি করব না, আমাকে কেন সরকার বারবার নাড়া দেবে, নাড়া তো দিয়ে দিয়েছে। সুতরাং আমরা আশা করব মানে আমাদের ব্যক্তি পর্যায়ে জনগণের জন্য আমরাও সচেতন হই এবং সরকার এভাবে কঠোর পদক্ষেপ গ্রহণ করে। শেষ পৃষ্ঠায় একটু দেখি কোন খবরের বিশ্লেষণ এখানে একটা আছে যে আপনারা দেখেন এখানে রাজনৈতিক নেতারা বলেছে যে ন্যায়পরায়ণতা হবে বিএনপি রাষ্ট্র পরিচালনার মূল মন্ত্র। আমি মনে করি এটি প্রতিটি দলেরই হওয়া উচিত মূল মন্ত্র, এবং শুধু মূল মন্ত্র আমরা বাস্তবিকই আমাদের শাসন ব্যবস্থায় চাই, এবং প্রতিটি যে দলই ক্ষমতায় আসুক তারাই যেন অন্তত ন্যায়পরায়ণতাটা এরকম মানে বৈষম্য না থাকে,
ন্যায়করণে তো শুধু রাষ্ট্র পরিচালনা করে তাদের নয়, যারা রাষ্ট্র পরিচালনার বাহিরেও আছে, বিভিন্ন অফিস আদালতে, বিভিন্ন সেকশনে, সরকারি আধা সরকারিতে, সবাই কিন্তু ন্যায়করণ না থাকলে তো কিছুই না। থাকবে তবে না। এটা ঠিক যে ন্যায়পরায়ণ যদি আপনার রাজনৈতিক মূল পর্যায়ে থাকে, যখন মাথা ঠিক থাকলে সমস্ত শরীর ঠিক থাকে। জি, সিলেটে 23 ভবন ভাঙার সিদ্ধান্ত প্রশাসনের কথা আমরা বলছিলাম। আমি একটা কথা বলছিলাম শেষে যে 23টি ভবন যেগুলো সংস্কার হয়েছে সিটি কর্পোরেশনে, তাদেরকে সংস্কার করে তাদেরকে জানিয়েছেন এগুলোকে পুনর্বিবেচনা করা হোক বা আবার সিটির মাধ্যমে কর্মকর্তা ইঞ্জিনিয়ারের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে যেন সেগুলো করা হয়, এই দাবিটুকু আজকে পত্রিকার খবর অনুপাতে আমরা বললাম। আচ্ছা, এখানে একটুখানি বলি, ভূমিকম্পের যেহেতু আমরা এখন সবাই একটা আতঙ্কে, কেউ ঘুমোতে পারছি না, কেউ সারাক্ষণ একটা স্বাভাবিক যেটা হয়, তার সবচেয়ে মানে ভয়ের বিষয় হচ্ছে আমরা বিশেষ করে ঝড় বন্যা হোক পূর্বাভাস পাই বা যে কোনো কিছু পূর্বাভাস, কিন্তু ভূমিকম্পের কোনো পূর্বাভাস নেই। কিন্তু প্রাকৃতিক ভাবে আমরা জানি যে সবকিছুরই কিন্তু একটা আছে, জানা যায় যেভাবে হোক, কিন্তু আমরা বুঝি না সেটা। তো অনেক সময় দেখা যায়, মানে আমরা শুনেছি যে বিগত দিনেও আমাদের মা বাবার কাছে বা পিসের কাছে যে কি হয়েছে, যে যখন না মহামারী দেখা দেয় তখন না সব পাখি, সব বাদুড় উড়ে যেত। সেই প্রাকৃতিক সংকেত হিসেবে ভূমিকম্পের মানে কেঁচো আছে না, কেঁচো মাটির নিচ থেকে যখন প্রচুর ওঠা শুরু করে তখন নাকি বোঝা যায় যে ভূমিকম্পের মতো একটা সম্ভাবনা রয়েছে। এ কথাটা এই কারণেই বললাম, যদি আমরা শুনেছি এটা সত্যি হতে পারে, এজন্য সবাই জানি যে আসলে যখন প্রকৃতি একটা সংকেত আমরা এটা বুঝি না, তবে যেহেতু আমরা শুনেছি যে কেঁচোগুলো অনেক সময় উপরে উঠে যায়, তখন বোঝা যায় যে অথবা পাখি ডাকাডাকি খুব করে, তখন এই প্রাকৃতিক ভাবে বোঝা যায় যে ভূমিকম্প হতে পারে। সুতরাং সেটা বুঝেও যদি আমরা যে কয়জনই সচেতন হয়ে যে কয়জনই বাঁচতে পারি, আমার মনে হয় সেটাই আমাদের জন্য বড় কিছু। সুতরাং আমরা সাবধান হওয়ার সাথে সাথে আমরা চেষ্টা করব যে কিভাবে ভূমিকম্প রোধক বিল্ডিং গুলো করা যায় এবং এই বিপজ্জনক ভাঙার সাথে সাথে নতুন করে ভূমিকম্প সমাধান করা যায়। এটা দিয়েই কিন্তু সারা পত্রিকা শেষ হয়েছে। দেখে নেন আমাদের যে একটা বিষয়, একটা আছে যে সিলেটের সেমিনারি লিগ্যাল এড অফিসার বলেছেন, পারিবারিক ও অর্থ সংক্রান্ত বিরোধে মামলার আগে মধ্যস্থতা বাধ্যতামূলক। এটা সমাজের নেতাদেরকে নিয়ে যদি বা পারিবারিক সকলে বসিয়ে জুটি করা যায়, না, এটা হচ্ছে গিয়ে পারিবারিক ভাবে যদি সমাধান হয় সাধারণত, তাইলে আবার কিন্তু মামলায় যায় না। এখানে সাধারণত একটা বিষয় নিয়ে, যেমন কোন সংগঠন বা সরকারি ভাবে এরকম আছে যে সালিশ বসে যে পারিবারিক বিষয়, তাইলে হয় কি দুই পক্ষ যে মামলার খরচ, মামলার সময় বা একটা তাদের মধ্যে যে মতবিরোধ দেখা যায়, এটা একটা খুব ভালো উদ্যোগ যে মামলার আগে মধ্যস্থতা করা। অনেক ফ্যামিলি, সেটা পারিবারিক আপনি দেখেন, সেখানে নারী নির্যাতনেরটাও কিন্তু পারিবারিক ভাবে আসে। হ্যাঁ, নারী নির্যাতন আছে অথবা অর্থ সংক্রান্ত আছে বা জমি জমা নিয়ে আসে। এটা যদি মামলার আগে মধ্যস্থতা করা যায় তাহলে আমার মনে হয় যে অনেক ভালো রেজাল্ট দেবে। কারণ মামলায় অনেক দিন সময় যায়, তারপর টাকা পয়সা খরচ হয় এবং তাদের মধ্যে মতবিরোধটা দীর্ঘদিন থাকে, যেটা পরিবারের জন্য বা একটা সমাজের জন্য ভালো না। সুতরাং এই উদ্যোগটাকে আমরা অভিনন্দন জানাই। আরেকটি খবর এসেছে, সুনামগঞ্জের খবর আগে শুনছিলাম, সাপ্তাহিকের খবর পড়ার সময় একটু বলেছি। আসলে ট্রমা শয্যাগুলো করা হয়েছিল, ট্রমা হাসপাতাল, বিশ্বজ্যেষ্ঠ ট্রমা হাসপাতাল মফস্বল এলাকায় কিন্তু সরকারি করেছিল। এই করার পরে কিন্তু কাজগুলো কিন্তু আলোর মুখ দেখতেছে না, অর্থাৎ সেখানে পর্যাপ্ত পরিমাণে সবকিছু ব্যবস্থা হয়নি। এই খবর মানে সত্যি বলতে কি, আমাদের যে কোনো মানে করার জন্য, যেমন কোনো হাসপাতাল বলেন, স্কুল বলেন বা যে কোনো প্রতিষ্ঠান করার জন্য টাকা বরাদ্দ দেয়া হয়, এটা আমরা সবসময় দেখেছি। বরাদ্দ দেয়া হয় কিন্তু তারপর সেটা ফলো আপ করা হয় না। অর্থাৎ এই যে গচ্চা গেছে, আমাদের দেশটা এখনো তো উন্নত দেশ না, আমরা উন্নয়নের দিকে যাচ্ছি, কিন্তু আমরা যে এখনো যে পর্যায়ে আছি, এখানে কোটি টাকা গচ্চা যাবে কেন? যেটা যদি ঠিক মতো করে আপনার ফলো আপ করা হতো, দায়িত্ববোধ থাকতো কিংবা আপনার জবাবদিহিতার জায়গায় থাকতো, তবে এই একটা গচ্চা যেত না। আসলে উদ্যোগগুলো কত ভালো ছিল, উদ্যোগ ভালো, উপজেলা লেভেলে একটা করে হাসপাতাল করা, এটা কিন্তু জনগণের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া যায় অবশ্যই। কিন্তু এইটাও একটা মানে অনৈতিক কাজ যে তারা টাকা পয়সা, অবশ্যই একটা টাকা তো নিয়েছে, টাকা তো একটা সেখানে কাজ হয়নি, ভবন তৈরি হয়েছে। এটা জবাবদিহিতার আওতায় নিয়ে আসলে অবশ্যই এগুলো এখান থেকে আমরা আশা করবো, যেহেতু ভবনটি একটা পর্যায়ে হয়েছে, আগামীতে এইগুলোকে আবার পুনর্বিবেচনা করে চালু করা হবে, এই প্রত্যাশা জনগণের।
আরেকটা জিনিস ভালোই বলেছে যে পৃথক অনুষ্ঠানে খন্দকার মুক্তাদি সিলেট 1 নম্বরের 1 নম্বরের প্রার্থী, বিএনপি প্রার্থী, যে সুন্দর সিলেট গড়ে তোলাই আমার প্রত্যয়। আমরা চাই সুন্দর সিলেট, আমরা সিলেটবাসী চাই একটা সুন্দর সিলেট। কারণ সিলেট একটা, আপনি দেখেন, পর্যটন কেন্দ্র। এখানে বিভিন্ন জায়গা থেকে, দেশে বিদেশ থেকেও মানুষ আসে সিলেটে। কিন্তু আমরা সিলেট শহরের জায়গাটাই দেখেন, রাস্তাগুলির অবস্থা দেখেন, তারপরে ঘর বাড়ি, সে কোনো শৃঙ্খলা নেই। অন্যান্য কিন্তু এলাকায় গেলে দেখবেন সুন্দর, রাজশাহী তো সুন্দর, কিন্তু সেই রাস্তাঘাট বা বিল্ডিং গুলো তাদের একটা মানে পরিকল্পিত শহর, পরিকল্পিত। কিন্তু সিলেটে সেটা নেই। আপনি মেইন জায়গায় জিন্দাবাজার, আপনি ওইখানে দেখেন যে কিভাবে কিছুটা হলেও সাবেক মেয়রের রাস্তাঘাটের একটু উন্নতি করেছে। সিলেট শহরের ভিতর দিয়ে যে রাস্তাগুলো সেখানেও আছে দর্শনীয়, সেখানেও আবার দেখেন ইচ্ছে মতো কোনো জায়গায় বাড়িয়ে কমিয়ে, মানে সেই সৌন্দর্যটা আমি যেমন ভিয়েতনামে দেখেছি, একদম সুন্দর একটা জায়গা। এখানে হচ্ছে কখনো কোনোটা ভাঙছে, আমাদের বাংলাদেশে অনেক আছে, কিন্তু যেটা আপনি যে ইয়া থেকে ফরিদপুরের যে রাস্তাটা অনেক সুন্দর, মানে এটা মনে হয় না যেটা বাংলাদেশ এত উন্নতি করেছে। আমরা চাই যে সিলেট সুন্দর হোক এবং সিলেট সুন্দর শহর হিসেবে গড়ে তুলতে আমরা প্রত্যয়, আসলে চাহিদা ক্ষমতায় যাবে বা ক্ষমতায় আশাবাদী, তারা এই প্রতিশ্রুতিটা যেন ভবিষ্যতে অর্থাৎ তারা যাওয়ার পরে যেন এটা সার্থক হয়, সেই প্রত্যাশা আমাদের থাকবে। লোডশেডিং শুধু বিয়ানীবাজারে নয়, সব জায়গায় লোডশেডিং। আমরা প্রচন্ড লোডশেডিং এ আমরা আছি। আমরা মানে কখন শুধুমাত্র বিদ্যুৎ আসে কখন সেটা হিসাব রাখতে হয়, যায় কখন, আর এখন আর হিসাব রাখতে হয় না। সুতরাং আমরা এই 7 দিনের মধ্যে মোটামুটি একটু শান্তি ছিল, এর আগে খুব খারাপ অবস্থা ছিল। খারাপ অবস্থা, শীতে অবশ্য যাওয়া উচিত নয়, এটা আমরাও মনে করি। যে আসলে এখানে কোনো কিছু অনিয়মের কারণে যদি হয়ে থাকে, অনিয়মটা পূরণ করুক এবং জনগণ যেন এই বিদ্যুৎ সেবাটা ঠিক মতো। কিন্তু বিদ্যুতের বিলটা কিন্তু আমাদের বেশ দিতে হচ্ছে অনেক। এটা তো আর করার কিছু নেই, যে হিসাবের ব্যাপারটা আছে। বিদ্যুৎ বিভাগ জনগণের দিকে চেয়ে যদি কিছু করতে পারে তাহলে জনগণের ভালো হবে। কিন্তু আগামীতে রাষ্ট্র ব্যবস্থায় যারা আসবে তাদের একটা দায়িত্ব থাকবে। আসলে এক ইয়েতে বিদ্যুতের দাম 2.5 টাকা, 6 টাকা, 60 টাকা হইতে হতে এখন 14 টাকায় পরিণত হয়েছে এই কমার্শিয়াল গুলো নাকি। প্রিয় দর্শক, আমাদের হাতে সময় কম, এখনো একটি পত্রিকা পড়ার বাকি আছে। সিলেটের স্থানীয় দৈনিক সুরমা মিল, সুরমা মিলের সিলেটের খবর যেটা প্রথম পরিবেশন করেছে। সিলেট সহ 3 জেলায় গ্যাস খুব খনন বন্ধ, আর ভূমিকম্পের সংখ্যার কারণে কিন্তু এটা করা হয়েছে। বিশ্বের বিভিন্ন স্থানে 24 ঘন্টায় 94 ভূমিকম্প। নির্বাচনী হলফনামায় দেশি বিদেশি সম্পদের হিসাব দিতে হবে। সিলেট বিভাগীয় কার্যালয়ে ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে দুদক চেয়ারম্যান। 17 ডিসেম্বর সাকসু নির্বাচন বাতিল, নতুন তারিখ ঘোষণা, বললাম নতুন তারিখ অলরেডি জানুয়ারিতে হয়েছে। শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাকসু নির্বাচন আগামী 20 জানুয়ারি অনুষ্ঠিত হবে। পূর্ব ঘোষিত 17 ডিসেম্বর নির্বাচনের বাতিল করেছে নির্বাচন কমিশন। সিলেটে দুদকের 191তম গণশুনানিতে দুদক চেয়ারম্যান, দুর্নীতিকে রুখে দিয়ে দেশকে নতুন ভাবে গড়তে হবে। আমরাও চাই নতুনের মধ্যে নতুন ফসল যেন আমরা কিন্তু মনে করি যে না, একটা নতুন কিছু নতুন কিছু যেন আমরা পাই না, শুধু এটা একটা সফলতার নতুন আমরা কিছু দেখতে চাই, ইতিবাচক নতুন, যেটা আমি বুঝতে চাইছিলাম। ধন্যবাদ আপনাকে সহযোগিতা করার জন্য। বিএনপি নেতার বিরুদ্ধে 1 কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, সিলেট প্রেস ক্লাবে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন। ষোড়শ কেমুসার সাহিত্য সম্মেলনে কবি আব্দুল হাই শিকদার। 52 ভাষা আন্দোলনে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ থেকেই সূচিত হয়েছে। ঐতিহাসিক একটা ঘটনা তুলেছে। 52 ভাষা আন্দোলনের যে সূতিকাগার হিসেবে কিন্তু সিলেট মুসলিম সাহিত্য সংসদ এখান থেকে শুরু হয়েছিল, সেটাই আজকের এই সাহিত্য সংসদে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে বলেছেন কবি আব্দুল হাই শিকদার। সিলেট সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, এটা অন্য পত্রিকায় আমরা পড়েছি। আসছি সুরমা মিলের শেষ পৃষ্ঠায়, সুরমা মিলের শেষ পৃষ্ঠায় 22 দিনে রেমিটেন্স ছিল 213 কোটি 50 লাখ ডলার। রেমিটেন্স যোদ্ধাদের সেলর জানাই আমাদের অনুষ্ঠান থেকে। চলতি নভেম্বরে 22 দিনে, মাত্র 22 দিনে রেমিটেন্স 213 কোটি 49 লক্ষ 90 হাজার ডলার, বাট নট টাকা, ডলার। বানিয়াচঙ্গে হাত পায়ের রক কেটে একজনকে হত্যা, এলাকায় উত্তেজনা। ভালো খবরের পাশাপাশি অত্যন্ত খবর আছে, নেতিবাচক খবর আমরা পাচ্ছি।
নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা নেই। আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় স্বরাষ্ট্র উপদেষ্টার কথা যদি এরকম হয় তাহলে আমরা আশায় বুক বাঁধতে পারি, অবশ্যই সেটাই যেন হয়। অলংকারী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ। বিশ্বনাথের 3 নম্বর অলংকারী ইউনিয়ন পরিষদের 4 নম্বর ওয়ার্ডের মেম্বার ও প্যানেল চেয়ারম্যান এক ফজলু মিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব গ্রহণ করেছেন। সীমান্তে 4 কোটি টাকার চোরাচালানের মালামাল জব্দ, আটক 1। নগরীতে ডিবির অভিযানে 5 জুয়ারি আটক। জুয়ারি আটকের খবর কিন্তু প্রায় আসছে। সিলেটে প্রেস ক্লাবে উত্তরাধিকারীদের সংবাদ সম্মেলন। মিনিস্টার বাড়ির সম্পর্কে বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ। পারিবারিকভাবে তাদের একটি করেছে সাংবাদিক সম্মেলনে, ছবি সহ আসছে। মিনিস্টার বাড়ি নিয়ে বেশ কিছু লেখালেখি, ভাঙ্গা চোরা ইত্যাদি নিয়ে, এই ভাঙ্গা হচ্ছে আবার ভাঙ্গা বন্ধ হচ্ছে ইত্যাদিতে। এখন পারিবারিকভাবে তাদের সম্মানিত করে তাদেরকে বিভ্রান্তি ছড়ানোর জন্য অনুরোধ না জানিয়েছেন। সার ডিলার লাইসেন্স বহাল রাখার দাবিতে দুয়ারাবাজারে মানববন্ধন, স্মারকলিপি প্রদান। উন্নয়নের পরিকল্পনায় বিশিষ্টজনদের যুক্ত করছেন খন্দকার মুক্তাদির। এটা নির্বাচনের সময় যেন পথসভা বিভিন্ন সমাজের মানুষকে নিয়ে, এটা একটা ভালো দিক। এরকম ভাবেই কিন্তু এগিয়ে যেতে হয় একজন প্রার্থীকে। এসপি সাজিদুর রহমানের মানবিক ছোঁয়ায় বদলে গেল বিধবা সুফিয়ার জীবন। একটি সাংবাদিক সুন্দর করে তুলে ধরেছিলেন একজন বিধবার করুণ কাহিনীর কথা বলা হয়েছিল। সেখানে অনলি 1 শতক জায়গার উপর একটা জীর্ণ বাড়িতে এতদিন জীবন কাটিয়েছে। এই খবরটা যখন উনি ফেসবুকে দিয়েছে, এসপি সাজিদুর রহমান তার ব্যক্তিগত তহবিল থেকে একটি সুন্দর একটা বাড়ি করে দিয়ে তার জীবনের মান বৃদ্ধি করার জন্য একটা করেছে। আমরা অভিনন্দন জানাচ্ছি এই ধরনের মানবিক এসপিদেরকে। সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় এই ধরনের কিছু থাকে, সেরকম যদি সামর্থ্য থাকে এসপিরা এইভাবে এগিয়ে আসবেন। সাজিদুর রহমানকে আজকের অনুষ্ঠান থেকে সেলুট জানাচ্ছি আমরা। এটাও খবরটা পড়েছি। ভিতরের পৃষ্ঠায় একটু দেখি। ভিতরের পৃষ্ঠার খবর, সব খবরই প্রথম পৃষ্ঠা শেষ পৃষ্ঠার অংশ হিসাবে দেওয়া আছে। এখানে এই মিনিস্টার বাড়ি নিয়ে সিলেটের একটা অত্যন্ত লেখালেখি হয়েছিল। মিনিস্টার সঙ্গে বিভ্রান্তি ছড়ানোর জন্য পারিবারিক এটা তাদের উত্তরাধিকারী একটা সংবাদ সম্মেলন করেছে বিভ্রান্তি। এটা অবশ্যই তাদের পরিবারের ব্যাপার, এটা বিভ্রান্ত ছড়ানো উচিত নয়, এটা তারা ঠিকই করেছে। এবং আমিও মনে করি যে তাদের পারিবারিক বিষয়ে জনগণের বিভ্রান্তি ছড়াবার কোনো অবকাশ নেই। সীমান্তে আবার 4 কোটি টাকার চোরাচালানের মামলা প্রায় খবরগুলো আসছে। কি মেসেজ আছে আপনার? এটা মানুষের অবশ্যই দেশপ্রেম থাকলে এটা করতে পারে না। প্রত্যেকটা কাজের সাথে আমরা দেশপ্রেম থাকতে হবে। আমি যে দেশে আছি, মা মাটি মানুষ, আমার হচ্ছে গিয়ে আগে আমার দেশপ্রেম থাকলে সেই মায়ের ভালোবাসার মতো সুন্দর মেসেজ। আরো তো আইন শৃঙ্খলা বাহিনী আছেই, তার সাথে আপনার বক্তব্যটা অত্যন্ত মনে হয় সময় উপযোগী। দেশপ্রেমের মধ্য দিয়েই এই চোরাচালান বন্ধ করতে। এবং সেই রিটার্ন দাখিলের সময় কিন্তু 1 মাস বেড়েছে। যারা রিটার্ন দাখিল করেন তাদেরকে তারা নভেম্বর মাস পর্যন্ত আমাদের সাধারণত রিটার্ন দাখিলের সময় থাকে, কিন্তু 1 মাস বাড়িয়েছে। 31 ডিসেম্বর পর্যন্ত রিটার্ন এটার সময় বাড়িয়ে দিয়েছে। আমরা ধন্যবাদ দিই এবং তার সাথে জনগণের সচেতন হওয়া দরকার। যেহেতু সরকারের একটা আয়ের পথ, এটা জনগণ যদি একটা সহযোগিতা করে যার আয়কর গুলো দিয়ে আয়করটা সবাই মানে সঠিকভাবে দেওয়া উচিত। কারণ দেশের জন্য, আমি কিছু পাওয়ার জন্য আমাকে কিছু দিতে হবে। যেরকম সরকার বেড়েছে, জনগণ সেখানে সাড়া দেওয়া উচিত, তখন এটা সম্মান। এবং জনগণ সাড়া দিলেই তো একটা দেশ উন্নত হতে পারে। আমরা সেই অন্তত রিটার্ন দাখিল করি না, শুধু তার ট্যাক্সটা জানি আমরা সঠিকভাবে সবাই দেই। এটাই আমার সবার কাছে অনুরোধ। এই পৃষ্ঠায় কোনো খবরের বিশ্লেষণের জন্য আপনার নির্বাচনে হলফনামে দেশি বিদেশি সম্পদের হিসাব দিতে হবে। এটা শুধু নির্বাচনে হলফনামে দেওয়া যায়, অনেক সময় দেখা গেছে যে সঠিকটা আসে না। সঠিক মানে দেয় হিসাব, এটা একটা নিরীক্ষণ হয়, যদি নির্বাচনের ক্ষেত্রে একটা নিরীক্ষণ হয়, একটা উসিলা অন্তরক হয়, এই সময় আসে অন্তত একটা ভালো একটা পদক্ষেপ এগুলো, এটা যেন অব্যাহত থাকে। এবং এই সম্পদের হিসাবটা আবার যেন নির্বাচনে জেতার পরে যারা জিতে যাবে তারপরে আবার সেই সম্পদের হিসাবটা যেন নেওয়া হয়, কত % বাড়লো। সুনামের আরেকটা ভূমিকম্প নিয়ে আরেকটি খবর পরিবেশন করেছে যে
এই ঢাকা সিলেট শুধু না, দেশের মধ্যে না, বিশ্বের বিভিন্ন স্থানে 24 ঘন্টায় 94 ভূমিকম্প, অর্থাৎ ভূমিকম্প শুধু বাংলাদেশে নয়, বিশ্বের 24 ঘন্টায় 94টা ভূমিকম্প হয়েছে সারা বিশ্বের। জাপানকে তো ভূমিকম্পের দেশই বলা হয়, জাপানে তো প্রচুর ভূমিকম্প। অর্থাৎ এই সময়টায় যেন শুধু দেশে নয়, বাইরেও এটা হচ্ছে ওই যে প্রাকৃতিক যে একটা আমরা যে ভারসাম্য হারিয়ে ফেলেছি। একবার বলা হয়েছিল যে নেপালে যে ভূমিকম্প হয়েছিল তখন শুধু মানে নেপাল না, সমগ্র পৃথিবীর একটু অক্ষপথ, এই যে আর্নিক গতিটাতে একটু চেঞ্জ কি হয়েছে। অর্থাৎ ভূমিকম্প এমন একটা জিনিস যে মানে আপনি আগে বলেছেন যে সংকেত দিয়ে আসে না, এটা হঠাৎ করে আসে। আমরা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করব যেন আমাদের যেন জান মাল যেন আল্লাহ হেফাজত করে, এবং আমাদের গুনার কারণে যেন এই ধরনের না হয়, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, এই প্রত্যাশা রেখে, যেহেতু ভূমিকম্পের খবরটা আমাদেরকে আশঙ্কিত করে তোলে, আর যেন ভূমিকম্প আমরা না দেখি, এই প্রত্যাশা রেখে আমরা আজকের অনুষ্ঠানটা এখানে শেষ করতে চাচ্ছি। প্রিয় দর্শক, পত্রিকায় যখনই একটা দেশে যখন একটা কিছু হয়, প্রত্যেকটি পত্রিকায় সেটা শিরোনাম হিসেবে আসে। আজকে 3টি পত্রিকায় কিন্তু ভূমিকম্পের খবরটা বেশি এসছে। আমরা ভূমিকম্প থেকে মহান আল্লাহর দরবারে পানা চাচ্ছি যেন আল্লাহ আমাদেরকে রক্ষা করে, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে অতীতের সুন্দর বিশ্লেষণ আসছে, রিটার্নের কথা, অন্যান্য কথাগুলো, দুর্নীতির কথা, এবং বিশেষ করে সীমানা পেরিয়ে যে মালামালগুলো আসছে দেশে, আপনি দেশাত্মবোধের কথা বলছেন, এটা যদি আসে তাহলে আইন শৃঙ্খলার পাশাপাশি এটা হলেই তখন কিন্তু এই চোরাচালানি আর হবে না। এই খবরগুলোর বিশ্লেষণের মাধ্যমে জনগণের কাছে আমরা কিন্তু ভালো কিছু সুখবর পৌঁছে দেওয়ার একটা প্রচেষ্টা করছে সিল টিভি। সিল টিভির প্রতি আপনারা প্রতিদিন আমাদের সাথে থাকবেন সকালের অনুষ্ঠানে। আমরা আবার আগামীকালকেও 3টি পত্রিকা, 8টি জাতীয় পত্রিকা, 2টি স্থানীয় পত্রিকা নিয়ে হাজির হব। যথাসময়ে আমাদের সাথে থাকুন, সিল টিভির সাথে থাকুন। আর শেষ কথা আমি বলবো যে অনুষ্ঠানে আজকে আমরা প্রতিদিনই বলে থাকি আমাদেরকে স্পন্সর করে থাকেন। আজকে স্পন্সর করেছিলেন জিন্দাবাজারের মালঞ্চ বুক সেন্টার, মালঞ্চ বুক সেন্টারের স্বত্বাধিকারী জনাব অধ্যাপক লতিফ সাহেবকে কৃতজ্ঞতা জানাচ্ছি। মালঞ্চ বুক সেন্টারের আরেকটি বৈশিষ্ট্য আমি একটু শেষ কথা বলবো যে অনেক দুষ্প্রাপ্য বই সেখানে পাওয়া যায়। এই জন্য করে মালঞ্চ একটা এই বৈশিষ্ট্যটা তুলে ধরার জন্য আমি আবারও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শেষ করছি। আল্লাহ হাফিজ।